Bokul Kotha, powered by Parley Nutri-Crunch. তুমি আমার উপর রাগ করে আছো দীপ, আর আমি ওখানে প্রত্যেকটা মুহূর্ত তোমার কথা ভেবেছি দীপ। খালি ভাবছিলাম তুমি যদি সত্যি আমার কাছে আসো, কোনোভাবে কোনোভাবে যদি সত্যি আমার কাছে চলে আসো, তাহলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। খালি মনে হচ্ছিল একবার যদি তোমায় দেখতে পাই, তুমি যদি আমাকে জড়িয়ে ধরে আমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করে দাও। আর তুমি আমাকে দূরে ঠেলে দিতে চাইছো দীপ? ওই বিচ্ছিরি শয়তান লোকগুলোকে দেখে মনে হচ্ছিল আমি বোধহয় সত্যি আর তোমার কাছে ফিরতে পারবো না। আমি যদি না ফিরতে পারি, যদি মরে যাই, তাহলেও যেন পরের জন্মে তোমাকেই পাই দীপ। Stop it, Isha! আসার পর থেকে বারবার এক কথা বলেই চলেছো এসা। তুমি আমায় কতটা মিস করছিলে, কতটা কষ্টে ছিলে, কতটা ভয় পাচ্ছিলে। শুনেছি তো একবার, আর কবার শুনবো? হ্যাঁ, বিপদের সময় তুমি আমার কথা ভাবছিলে, আমার যাতে কোনো ক্ষতি না হয় সেটা নিয়ে ভাবছিলে। এতটা ভালোবাসো তুমি আমায়, তার জন্য আমি কৃতজ্ঞ। ইউ আর রিয়েলি গ্রেট। না, সত্যি সত্যি আমি কৃতজ্ঞ। আমার মতো একটা সাধারণ ছেলেকে, সাধারণ মানসিকতার ছেলেকে তুমি এতটা ভালোবাসো। সত্যি বোধহয় আমি এতটা ডিজার্ভ করি না। এভাবে কেন বলছো দীপ? দেখো এসা, যা ঘটার তো ঘটেই গেছে, আর আমি সেটাকে বদলাতে পারবো না। তাই এইসব নিয়ে কথা বলার কোনো লাভ নেই। কখন থেকে বলছি আমাকে একটু একা থাকতে দাও, ভালো লাগছে না আমার। প্লিজ প্লিজ এবার আমাকে ছেড়ে দাও, প্লিজ। তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো দীপ? একা করে দিতে চাইছো আমাকে? তোমার ভাগ্য ভালো সমর, এটাও আমার ওয়ার্নিং ছিল। না হলে এত সহজে তুমি তোমার মেয়ের মুখ দেখতে পেতে না। ওভাবে তাকিও না, আমাকে স্পর্ধা দেখিও না। এটা আমার লাস্ট ওয়ার্নিং ছিল। আপনাদের মতন শয়তানদের জন্য ওই বকুলই হলো উপযুক্ত। তবে বকুল একটা ভুল করে ফেলেছে। পিস্তলটা মাথায় ঠেকিয়ে শুধু থ্রেট করেছিল, উচিত ছিল এই মাথাটাকে উড়িয়ে দেওয়া। Shame on you, সমর, shame on you। এতটা বলার পরেও ভাবছো বকুল আর ঋষি নিজেদের বুদ্ধি খাটিয়ে এখানে এসেছিল? এতটা নির্বোধ তুমি? আমারই পার্টি অফিসে ঢুকে আমাকে শাসাবে, তারপর এখান থেকে বেঁচে ফিরবে,
এটা আমার ইশারা ছাড়া সম্ভব? হ্যাঁ, আমি ভগবান সমর, ভগবান। আমি ওদের ডেকে এনেছিলাম, ওরা আসতে বাধ্য হয়েছিল। খুব বুদ্ধি খাটিয়ে প্ল্যানটা করেছিলাম তোমাকে শেষবারের মতো বোঝানোর জন্য। বকুলকে শেষ না করলে তোমাকে তিলে তিলে শেষ হয়ে যেতে হবে। অঙ্কটা খুব সিম্পল আঙ্কেল। আমি জানতাম এশাকে তুলে নিয়ে এলেই ওই ঋষি আর বকুল এখানে আসবেই, আর সেই জন্যে আমি আগে থেকেই ফোন করে ড্যাডের মাধ্যমে ওদেরকে আমাদের বাগান বাড়ির অ্যাড্রেসটা পাইয়ে দিই। ওরা কি ভাবলো যে আমরা ভয় পেয়ে একদম জড়সড় হয়ে গেছি। জানো তারপর আমি কি করলাম? তারপর আমি আমার ছদ্মবেশটা ছাড়লাম। হ্যাঁ, ওই গুন্ডাগুলোকে একটু বেশি পেমেন্ট করেছিলাম, তাই আমার হাতে বেধড়ক মার খেয়ে কন্ট্রাক্ট অনুযায়ী ওরা এশার সামনে অশোকের নামটা নিয়ে নিল। ব্যাস, এশার কাছে আমি হয়ে গেলাম হিরো। এবার বলো কেমন নাচ নাচালাম? কিছু বলবে ছোট বৌদি? তোমার খাবারটা নিয়ে এসেছি, খেয়ে নাও। আমার একদম খিদে নেই গো। তখন দাদাভাই কতখানি স্যুপ খাওয়ালে বলো তো? খাওয়া, এখন আমি খাবার এনেছি, এখন তুমি খাও প্লিজ ছোট বৌদি। কি এশা, দাদা ভাই সেই কখন তোমাকে স্যুপ খাইয়েছে, এতক্ষণে তো তোমার খিদে পেয়ে যাওয়ার কথা। খিদে পাইনি কেন? কিছু হয়েছে? কই না তো, কি আবার হবে? আসলে বাড়িতে আসার পর থেকে সবার এত এত আদর খেয়ে না পেট ভরে গেছে আমার। এশা, আমি কিন্তু আগে তোমার বেস্ট ফ্রেন্ড, পরে ছোট বৌদি। আমাকে বলবে না কি হয়েছে? এইভাবে কেন বলছো? সত্যি কিছু হয়নি, গড প্রমিস। তুমি আমাকে বলো না কি হয়েছে, তোমার মনটা হালকা লাগবে। সত্যি আমার কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো। কিচ্ছু হয়নি, এবার বলো কি হয়েছে। এসব প্লিজ চুপ করে থেকো না। কি হয়েছে বলো না তোমার সঙ্গে দীপদার? কোথায়, ওর সাথে তো আমার কিচ্ছু হয়নি। আসলে ছোট বৌদি আমি খুব ক্লান্ত। এটা তো বলবে না বলে একটা মিথ্যে কথা বলে দিলে হুট করে। না গো, আমার সত্যি কিছু হয়নি। আমি দীপ দুজনেই খুব ক্লান্ত। আর তুমি তো জানো দীপের স্বভাব, ও খুব চাপা স্বভাবের, জানো তো। ওর খারাপ লাগা ভালো লাগা ও কখনোই মুখ ফুটে বলতে পারে না। আর আমি না ওর অবস্থাটা বুঝতে পারছি। সারাদিন ধরে আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল তো, মাথাতেও খুব আঘাত পেয়েছে। সবকিছু মিলিয়ে ওই একটু ক্লান্ত আর কি। তুমি মুখ ফুটে আমাকে বলতে না পারলেও আমি বোধহয় আন্দাজ করতে পারছি এশা, দীপদার মনে এখন ঠিক কি চলছে। আমি ভাবতে পারিনি দীপদা তোমার মনটা এতটা সংকীর্ণ হতে পারে। তোমার খাবারটা রেখে গেলাম, সময় মতো খেয়ে নিও। কি সমর, তোমাকে সব সত্যি কথা কেন বললাম জিজ্ঞাসা করবে না? এবারে অন্তত যাতে তোমার টনক নড়ে সেই জন্য।
আচ্ছা বলো তো, বকুল তোমার কি? ওর সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে? নেই তো। তাহলে ওকে বাঁচানোর জন্য, ওর কথা ভেবে তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছো কেন? রজতাভ বাবু, আপনি বুঝবেন না। দেখুন, রক্তের সম্পর্কই সবসময় সবকিছু হয় না। বকুল আমার ভাইপো স্ত্রী, আমাদের পরিবারের সদস্য, আমার মেয়ের মতো। না না না, আমি বুঝবো না। তোমাদের এই পাতি সেন্টিমেন্ট সত্যি আমার মাথায় ঢোকে না। আরে বাবা, বকুল তোমার মেয়ের মতো, মেয়ে তো নয়। ওই মেয়ের মতোর জন্য যদি তোমার নিজের মেয়ে আর স্ত্রীকে কিছুদিনের জন্য খুঁজে না পাও, সেটা সহ্য করতে পারবে তো? শোন, আমার বন্ধুত্বই তোমার সহ্য হয়নি। এরপর পুরোপুরি শত্রুতা শুরু করলে সেটা মোকাবিলা করার শক্তি তোমার নেই, সেটা তুমি জানো। আচ্ছা, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি রজতাভ বাবু। করেছি কি বলুন? তাহলে কেন আপনি আমার সঙ্গে এরকম করছেন? হ্যাঁ, আপনার যে ঋণটা আমার কাছে আছে, আমি তো বলেছি যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমি চুকিয়ে দেবো। তুমি আমার ক্ষতির কথা ভাবছো সমর, আমি কিন্তু আমার লাভের কথা ভাবছি। অনিমেষ সান্যাল কবে মরে ভূত হয়ে গেছে, কিন্তু বকুল ওর মহান বাবার হত্যাকারীকে এখনো খুঁজে বেড়াচ্ছে। কি ধাতু দিয়ে তৈরি ওই মেয়ে, ওই জানে। কিন্তু আমি তো আর রিস্ক নিতে পারবো না। এত বছর রাজনীতি করছি ওই চিফ মিনিস্টারের গদিটার জন্য, ওটা আমার চাই। কিন্তু এখন যদি বকুল কেঁচো খুঁড়তে কেউটে বের করে ফেলে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, তাই না? আর সবকিছু হয়েছে তোমার জন্য। আমার জন্য? কেন? আমি তো যা কিছু করেছি সব আপনার নির্দেশে করেছি, আর এখন সব দোষটা আপনি আমার ঘাড়ে চাপাচ্ছেন। আরে বাবা, আমি তোমাকে পাঠিয়েছিলাম অনিমেষ সান্যালকে বোঝানোর জন্য, আর তাকে তুমি মেরে এলে। রজতাভ বাবু, আমি বারবার বলেছি আপনাকে, অনিমেষ সান্যালকে আমি মারতে চাইনি, গুলিটা অ্যাক্সিডেন্টালি চলে গিয়েছিল। এই রাখো তো তোমার ফালতু এক্সকিউজ, এসবের সঙ্গে আমি আর জড়াতে চাই না। তোমার জন্য যখন এসব ঘটেছে, তখন তোমাকেই আমার জীবন থেকে ওই বকুল নামের কাঁটাটাকে সরাতে হবে। আর ওই ঋণের কথা তুমি ভুলে যাও সমর। ঠিক সময় মতো আমি সুদে আসলে উসুল করে নেব। তুমি শুধু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি নিজের মেয়ে আর স্ত্রীর ভালো চাও, মুখ বন্ধ করে আমার সঙ্গে কোঅপারেট করে যাও। দাদা চা। কাকিমণি, হ্যাঁ মা? এসা কোথায়? ঘরে আছে, আসছে। আরে মেয়েটা খাওয়া দাওয়া কিচ্ছু করছে না, কাল রাতে কিছু খায়নি। এরকম করলে কি করে? মানে আমি নিজে তো ঘরে গিয়ে ওর খাবার দিয়ে এলাম কালকে রাতে। সে খাবার যেমন দিয়ে এসেছিলি ঠিক তেমনি পড়ে আছে, ছুঁয়েও দেখেনি। আমি সকালে খাবার বার করে নিয়ে এলাম। কি যে এক বদ অভ্যেস হয়েছে না বাড়ির ছেলেপিলেগুলোর। খাবার দেখলেই বলবে খাবো না, খিদে নেই নাকি তাদের। দীপ্ত কাল সারা রাত কিচ্ছু খায়নি, ওই রকম চোট লেগেছে মাথায়, অ্যান্টিবায়োটিক চলছে, না খেলে শরীর দুর্বল হবে না? ফ্যাশন হয়েছে এক, সবেতেই খাবো না, বুঝি না বাবা। এশা আর দীপ্তা দুজনেই কাল রাত থেকে না খেয়ে, তার মানে ওদের সমস্যাটা মেটেনি। ভাইয়া, তোর চা। হ্যাঁ রে ভাইয়া, তুই আমাদের কোম্পানি কবে থেকে জয়েন করছিস? সেটা তো এখনো ঠিক করিনি ভালো করে। কাকুমনির সঙ্গে কথা বলতে হবে। কাকুমনি আছে কোথায় গো? ঘুমোচ্ছে রে এখনো? কাকুমনি তো আর্লি রাইজার, শরীর খারাপ হয়নি তো? না না, শরীর খারাপ নয়, একটু ক্লান্ত, অনেক রাত করে ফিরেছে তো আমি ভাবলাম ঘুমোচ্ছে, ঘুমোক আর তুলিনি। না না, রেস্ট নেই, ও রেস্টের প্রয়োজন আছে। কাকুমনি গেছিল কোথায়? জানি না বাবু, সে তোমার কাকুমনি আমাকে বলেও না, আর আমি তাকে জিজ্ঞেসও করি না।
ওই তো দীপ। দীপ চুপ করে বসো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। না না মা, আমার একদম খিদে নেই, তাই তো? খিদে না থাকলেও খেতে হবে, নাহলে শরীর ভালো হবে না। এই যে দীপদা, এসা কোথায়? আসছে হয়তো, আমি ঠিক খেয়াল করিনি। বাবা, খেয়ালই করনি? বলছিলাম যে আজ অফিস থেকে বেরিয়ে আমি একবার বাড়িতে যাব। হঠাৎ? ঋষি অনেক দিন বাড়িতে যায়নি, নিজের বাড়ির কথা তো প্রায় ভুলেই গেছি। এই কেমন কথা দীপ? এই বাড়িটা কি তোমার বাড়ি নয়? নিশ্চয়ই, কিন্তু তবুও আমাকে একবার আজ বাড়িতে যেতেই হবে। এতদিন পর আজকেই তোমার নিজের বাড়ির কথা মনে পড়লো দীপদা? একটু কি তুমি স্বার্থপর হচ্ছ না? কিন্তু আমি যে ভাবলাম তোর সাথে একবার পুরনো অফিসে যাব, বসের সাথে তো এখনো অনেক বোঝাপড়া বাকি আছে আমার। হ্যাঁ চল না, অফিস থেকে তুই বাড়ি চলে আসবি আর আমি আমার নিজের বাড়ি চলে যাব। কি গো, তুমি ব্রেকফাস্ট করবে না? করবো খুন। কি বলবো বলো তো, তুমিও যদি এরকম অনিয়ম করো ছোটরা কি শিখবে? যাকে যা ইচ্ছে কর কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও ব্রেকফাস্ট দাও। বাবা তখন থেকে এত মন দিয়ে কি পড়ছে বলো তো? তারাও দেখছি। হ্যাঁ বাবা, কি এত মন দিয়ে পড়ছো বলো তো? কোনো গুপ্তধনের সন্তান টন্তান পেলে নাকি? দূর, কাগজ পড়াই ছেড়ে দেবো। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। কেন বাবা, কোনো খারাপ খবর বেরিয়েছে নাকি? গুড মর্নিং ড্যাড। ভেরি গুড মর্নিং মাই সান। আচ্ছা এসো এসো, ভেতরে এসো। বাবা, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছো। রিয়েলি তোমার এনার্জি আছে বলতে হবে। সো ড্যাড, কালকে ওই সমর রায়ের কত রাত অবধি ব্রেন ওয়াশ চললো? আয়, ওর রাত অবধি? বাবা, ফাটিয়ে দিয়েছো তো। হ্যাঁ, তা বলতে পারো। এবারে এমন ডোজ দিয়েছি সমর আর ভুল পাল্টানোর চেষ্টাও করবে না, বুঝেছো? আচ্ছা ড্যাড, কালকে তোমরা ওই লোন টোনের ব্যাপারে কিছু কথা বলছিলে না? তো আমার তো ঠিক করে শোনাই হয়নি। কি বলো তো ব্যাপারটা? তোমার ড্যাডকে অনেক দূর অবধি ভাবতে হয়, বুঝেছো? আমাদের কাজকর্মে কাউকে পুরোপুরি বিশ্বাস করেছো তো ঠকেছো। আমি জানতাম সমর যে কোনো দিন পাল্টি খেতে পারে, তাই রায় পরিবারের ব্যবসাকে বড় করার লোভ দেখিয়ে সমরকে মোটা টাকা সাহায্য করেছিলাম। সে তো ভালো কথা, বাট এতে তোমার কি লাভ হয়েছে? শেখর রায়ের ব্যবসায় মাথা গলানো, সেটাই তো ছিল মোক্ষম সুযোগ। আর তুমি তো জানো তোমার ড্যাড কখনো সুযোগ হাতছাড়া করে না। অফকোর্স আই নো, বাট কালকে যে সমর আঙ্কেল বললো তোমার লোনটা শোধ করে দেবে, তারপর কি হবে? না মানে ওই কোম্পানিতে তোমার কোনো ইনফ্লুয়েন্স কি আর কাজ করবে? লোন তো তখনই শোধ করবে যখন আমি শোধ করতে দেব। অত টাকা পাবে কোথায়? ড্যাড, মনে হচ্ছে এবার বেশ বড় সড়ো কিছু প্ল্যান আছে তোমার। তা আছে। এই ঋণ শোধের চক্করে রায় পরিবারের উপর কি মোক্ষম আঘাত নেমে আসছে সেটা ওরা কল্পনাও করতে পারছে না। বাট ড্যাড, তোমার প্ল্যানটা কি? অপেক্ষা করো, সময় এলেই জানতে পারবে। আরে কাগজে তো ভালো খবর কিছু চোখেই পড়ে না। যার
চারিদিকে শুধু হিংসা, মারামারি, হানাহানি, খুনোখুনি। উফ, মানুষের মন থেকে যেন ভালোবাসা, বিশ্বাস, সরলতা সব হারিয়ে যাচ্ছে। এই কি হয়েছে গো? সকাল সকাল এত হতাশার কথা তোমার? কি হয়েছেটা কি? আমি হতাশ অঞ্জলি, চারিদিকে সব দেখে শুনে আমি সত্যি হতাশ। কি হয়েছে আবার? দেখো, এই খবরটা দেখো। স্বামী স্ত্রী বেড়াতে বেরিয়েছিল, অল্প বয়সী, এই আমাদের বকুল ঋষির মতনই। তা রাস্তায় কয়েকটি ছেলে মেয়েটির প্রতি কিছু অভব্য আচরণ করে বা কটূক্তি করে, তো স্বামী প্রতিবাদ করে, তারপর ঝামেলা হয়, যেমন হয় আর কি। তারপর সব মিটে গেলে বাড়ি ফিরে এসে ছেলেটি মেয়েটিকেই দোষারোপ করতে শুরু করে যে তার অ্যাটিটিউডের জন্যই নাকি ছেলেগুলো এরকম কুমন্তব্য করেছে। ভাবো ভাবো একবার, এদের তুমি কি বলবে? আজকালকার আধুনিক ছেলে। এরকম মানসিকতা যাদের, তাদের তো বলবো অশিক্ষিত। এদের বলে অশিক্ষিত ছেলে। এখানে শেষ নয় অঞ্জলি, মেয়েটি অপমানে পরশু রাতে সুইসাইড করেছে।